রয়েছে তাকে কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। আর এই বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানে গঠিত, সেই উপাদানগুলো আমরা আলোচনা করেছি। তাহলে কি হচ্ছে, সেই উপাদানগুলো আমরা তাহলে সেই উপাদানগুলো আমাদের আলোচনা করা হয়েছে। তাহলে আজকে যে স্তরগুলো রয়েছে সেই স্তরের পরবর্তী অংশ আমরা আজকে আলোচনা করব। তাহলে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে সেই স্তরগুলোকে কটা ভিত্তিতে ভাগ করা হয়েছিল? দুটো ভিত্তিতে ভাগ করা হয়েছিল। তাহলে কোন কোন ভিত্তিতে? তাহলে আমরা দেখছি সেগুলো। বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলকে দুটো ভিত্তিতে তোমার ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে তোমার উচ্চতা ও উষ্ণতা অনুসারে, উচ্চতা আর হচ্ছে উষ্ণতা অনুসারে। আর দ্বিতীয় যেটা ভাগ করা হয়েছিল বায়ুমণ্ডলের উপাদানের অনুপাত অনুসারে। অনুপাত, তাহলে কিসের অনুপাত অনুসারে? বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের অনুপাত অনুসারে তোমার শ্রেণী ভাগ করা হয়েছিল। তাহলে উচ্চতা এবং উষ্ণতা অনুসারে যে শ্রেণী ভাগ করা হয়েছিল তাকে কটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল? 5টা শ্রেণীতে তোমার ভাগ করা হয়েছিল প্রধানত। তাহলে প্রধানত কটা শ্রেণীতে? 5টা। কি কি শ্রেণী ছিল? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার পরেও একটা স্তর রয়েছে, সেটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার, সেটা অপ্রধান। তাহলে প্রধানত কটা স্তর বায়ুমণ্ডলের? ভূপৃষ্ঠ থেকে 5টা স্তর: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে আমরা লিখে দিই এটা। তাহলে প্রথমে কি ছিল? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা গতদিন আলোচনা করেছি। তারপর একটা কি ছিল? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কি ছিল তোমার? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারের পরে কি ছিল? কি ছিল? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে হচ্ছে তোমার মেসোস্ফিয়ারের পরে যে স্তর রয়েছে সেটা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার। কি ছিল? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে যে স্তরটা ছিল সেটা হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার। কি ছিল? এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার, তাহলে আমরা গতদিন কোনটা পড়েছি? ট্রোপোস্ফিয়ার পড়া হয়েছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার পড়া হয়েছে, এবং তাদের কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো পড়া হয়েছে। এবং ক্লাসের লাস্টে গিয়ে আমরা এর উপরে কিছু মাল্টিপল চয়েসের কোশ্চেনও পড়েছি। তাহলে আজকে আমরা মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার সম্পর্কে জানবো, এবং ক্লাস শেষে যেইগুলো পড়েছি তার উপরে 10টার মতো মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা করব, এবং যারা ভিডিও দেখবে তাদেরকে করতে দেওয়া হবে। তাহলে আজকে আমরা কোন কোন স্তর পড়বো? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা একটা চিত্র দিয়ে শুরু করব। তাহলে চিত্রটা আমরা গতদিন পড়েছিলাম এই চিত্র অনুসারে। তাহলে প্রথমে কি রয়েছে? ট্রোপোস্ফিয়ার। প্রথমে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ার। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ার পড়েছি, স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছি। তাহলে ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত ছিল হচ্ছে ট্রোপোস্ফিয়ার। 16 থেকে 50 কিলোমিটার
পর্যন্ত কি ছিল? স্ট্র্যাটোস্ফিয়ার। 16 থেকে 50 কিলোমিটার। আর 50 থেকে 80 কিলোমিটার হচ্ছে তোমার কি ছিল? মেসোস্ফিয়ার। তাহলে আমরা যেহেতু ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে জেনেছি, তাহলে আজকে আমাদের যে প্রধান আলোচনার বিষয় সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে আমরা কোনটা জানবো আজকে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার সম্পর্কে। তাহলে মেসোস্ফিয়ার কত থেকে কত কিলোমিটার? ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে যে স্থানটা রয়েছে, উল্কা যদি এখানে ভস্মীভূত না হতো তাহলে পৃথিবীতে এসে পড়তো। আর পৃথিবীতে এসে পড়লে তোমার যে স্থানে পড়তো সেইখানে ধ্বংসলীলা চলতো। যদি কোনো তোমার বনভূমিতে বা লোকালয়ে যদি উল্কাপিণ্ড পতিত হয় বড় আকারের, তাহলে সেইখানে প্রাণহানির সম্ভাবনা থাকতো। যেরকম এর আগে পরে উল্কাপিণ্ড পড়েছে আমাদের ভারতবর্ষেও, যেমন মহারাষ্ট্রের তোমার ক্রেটার, মহারাষ্ট্রের একটা উল্কাপিণ্ড পড়ে তোমার সেইখানে হ্রদের সৃষ্টি হয়েছে অনেক লক্ষ বছর আগে। এইরকম উল্কাপিণ্ড যদি পড়ে তাহলে তোমার জীবজগতের ক্ষয়ক্ষতি হয়। যেরকম একটা যুগ ছিল যখন ডাইনোসর যুগ ছিল, আর সেই ডাইনোসরগুলো কিভাবে বিলুপ্ত হয়েছে? এই উল্কাপাতের ফলে। দীর্ঘদিন ধরে এইরকম বৃহৎ আকৃতির বড় বড় উল্কা তোমার পড়ার জন্য ডাইনোসরগুলো তোমার সমস্ত মারা গেছে। ঠিক আছে, এটা গবেষণা করে পাওয়া গেছে। তাহলে আমরা কি দেখলাম? মেসোস্ফিয়ারে যে উল্কা পিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে সেটা তোমার ধ্বংস হয়। এছাড়া মেসোস্ফিয়ারে আর যে বিষয়টা সংঘটিত হয় সেইটা হচ্ছে তোমার এখানে নকটিসেন্ট মেঘ। নকটিসেন্ট কি মেঘ দেখা যায়? নকটিসেন্ট। তাহলে নকটিসেন্ট মেঘ বা নৈশদ্যুতি মেঘ কোথায় দেখা যায়? নৈশদ্যুতি মেঘ। নৈশদ্যুতি মেঘ, নকটিসেন্ট বা নৈশদ্যুতি মেঘ হচ্ছে তোমার এই মেসোস্ফিয়ারে দেখা যায়। তাহলে আমরা মেসোস্ফিয়ারে কি কি বৈশিষ্ট্য পেলাম? মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে অবস্থান করেছে। মেসোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমান্ত অর্থাৎ মেসোপজে উষ্ণতা গিয়ে দাঁড়ায় -90 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের যতগুলো স্তর রয়েছে তার মধ্যে সবথেকে শীতলতম স্তর। এছাড়া এখানে কি হয়? তোমার নকটিসেন্ট মেঘ বা নৈশদ্যুতি মেঘ তোমার এই মেসোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। তাহলে আমরা সেই মেঘের চিত্র দেখে নেবো একটু, যে নকটিসেন্ট বা নৈশদ্যুতি মেঘ কীরকম। তাহলে নকটিসেন্ট বা নৈশদ্যুতি মেঘ, তাহলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি তাহলে এই যে এখানে আমরা মেঘটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নৈশদ্যুতি বা নকটিসেন্ট মেঘ। তাহলে এটা কোন স্তরে দেখা যায়? তোমার মেসোস্ফিয়ারে দেখা যায়। হালকা সাদা বর্ণের এই মেঘ হয়ে থাকে, তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাত হয় না। অনেক উঁচুতে অবস্থিত বলে তোমার এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাত হয় না। হালকা তুলোর মতো সাদা ঊর্ধ্ব আকাশে এই মেঘগুলো দেখা যায়। তাহলে মেসোস্ফিয়ারে কি মেঘ দেখা যায়? নকটিসেন্ট মেঘ তোমার মেসোস্ফিয়ারে দেখা যায়। তাহলে মেসোস্ফিয়ারের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ারের পরে কোন স্তর রয়েছে? থার্মোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ার সম্পর্কে আমরা দেখব এখন। কি আছে? থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের পরে কোন স্তর রয়েছে? থার্মোস্ফিয়ার।
তাহলে মেসোস্ফিয়ার শেষ হয়েছিল কত কিলোমিটারে? 80 কিলোমিটার। আর এটা কত ছিল? 50 কিলোমিটার। এটা কত ছিল তোমার? 16 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে ছিল মেসোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ারের পরে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের উচ্চতা প্রায় 1000 কিলোমিটার। কত আছে? 1000 কিলোমিটার। 80 থেকে উচ্চতা সব জায়গায় সমান নয়, কোনো কোনো বইতে তোমার 690 দিয়ে আছে। সাধারণত এটার অ্যাকুরেট হবে 80 থেকে 1000 কিলোমিটার উচ্চতার মধ্যে কি অবস্থান করেছে? থার্মোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ার কাকে বলা হবে? ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 80 থেকে 1000 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের যে স্তর অবস্থান করেছে তাকে কি বলা হয়? থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারেরও কিছু বিশেষত্ব রয়েছে। তাহলে সেই বিশেষত্বগুলো আমাদের দেখতে হবে যে কি কি বিশেষত্ব আছে। যেমন থার্মোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে, উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়? উষ্ণতা হ্রাস পায়। অর্থাৎ উষ্ণতা এখানে কি হয়? কমতে থাকে, হ্রাস নয়, বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা কি হবে? এখানে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে থার্মোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে তোমার উষ্ণতা বাড়তে থাকে, উষ্ণতা বাড়তে থাকে এবং এই উষ্ণতা বাড়ার যে পরিমাণ সেটা খুব দ্রুত হারে হয় এবং দ্রুত হারে হয়ে থার্মোস্ফিয়ারের প্রায় শেষ প্রান্তের দিকে উষ্ণতা গিয়ে দাঁড়ায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা ট্রপোস্ফিয়ারের শেষে উষ্ণতা কত পেয়েছিলাম? -80 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষে কত পেয়েছিলাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় কত পেয়েছিলাম? -90 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই মেসোস্ফিয়ারের পর থেকে দ্রুত হারে উষ্ণতা বাড়তে থাকে এবং থার্মোস্ফিয়ারের শেষ প্রান্তে গিয়ে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখা যায়। আর এই স্তরের উষ্ণতা এত বেশি হওয়ার জন্য এই স্তরের নামকরণ করা হয়েছে কি? থার্মোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ার কেন নামকরণ করা হয়েছে? কারণ এই স্তরের উষ্ণতা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং উষ্ণতা অনেক উচ্চ উষ্ণতায় পৌঁছায়, অর্থাৎ 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এই কারণে তোমার এই স্তরটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ারের যে বিষয়গুলো রয়েছে, যেমন তোমার থার্মোস্ফিয়ারে হচ্ছে আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন দ্বারা গঠিত। তাহলে থার্মোস্ফিয়ার কোন কোন উপাদান দ্বারা গঠিত বা কোন কোন গ্যাসীয় উপাদান রয়েছে? আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন। আর এই স্তরে কি হয়? সূর্য থেকে তোমার আলফা রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি চলে আসে এবং এই রশ্মিগুলো কি করে? তোমার এইখানে যে আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন রয়েছে সেইগুলো ভেঙে গিয়ে পজিটিভ আয়নে পরিণত হয়। তাহলে কিসে পরিণত হয়? পজিটিভ আয়নে। আর এই পজিটিভ আয়নে পরিণত হয় বলে তোমার থার্মোস্ফিয়ারে এক ধরনের আলো সৃষ্টি হয়। তাহলে থার্মোস্ফিয়ারে আলো কেন সৃষ্টি হলো? কারণ সূর্য থেকে যে আলফা, বিটা, গামা রশ্মিগুলো চলে আসে, এক্স রশ্মি চলে আসে, সেই রশ্মিগুলো আণবিক নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেনের অণু পরমাণু কি হয়? ভেঙে গিয়ে পজিটিভ আয়নে পরিণত হয়। আর তার ফলে কি উৎপন্ন হয়? আলো উৎপন্ন হয়। আর এই যে থার্মোস্ফিয়ারে যে আলো উৎপন্ন হয়, এই আলো পৃথিবীর 2 মেরু থেকে দেখতে পাওয়া যায় এবং মেরু অঞ্চলে এর নামকরণ করা হয়েছে কি? মেরু প্রভা। তাহলে মেরু প্রভা কোন স্তরে সৃষ্টি হয়? মেরু প্রভা সৃষ্টি হয় হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারে। তাহলে থার্মোস্ফিয়ারে মেরু প্রভা সৃষ্টি হয়ে থাকে। আর এই মেরু প্রভা তোমার সুমেরু অঞ্চলে এক নামে ডাকা হয়, আবার কুমেরু অঞ্চলে এক নামে ডাকা হয়। যেমন সুমেরু অঞ্চল থেকে যারা থার্মোস্ফিয়ারে মেরু প্রভা লক্ষ্য করে তারা এটাকে বলে সুমেরু প্রভা বা আরোরা বোরিয়ালিস। আর দক্ষিণ মেরু থেকে যারা এই
প্রভাটা দেখতে পাই, তারা এর নামকরণ করেছে আরোরা অস্ট্রালিস। তাহলে আরোরা বোরিয়ালিস বা সুমেরু প্রভা উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে আরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা নামে পরিচিত। তাহলে আমাদের এখানে কি মনে রাখতে হবে যে মেরু প্রভা কোন স্তরে তৈরি হয়? থার্মোস্ফিয়ারে তৈরি হয়। আর এই থার্মোস্ফিয়ারের আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে তোমার আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার কি নাম রয়েছে? আয়োনোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারকে আয়োনোস্ফিয়ার বলা হয় কেন? কারণ থার্মোস্ফিয়ারে উষ্ণতা এত বেশি রয়েছে, এই এত বেশি উষ্ণতার জন্য তোমার সমস্ত উপাদান অর্থাৎ আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন যে গ্যাসীয় উপাদান রয়েছে তা আয়নিত অবস্থায় থাকে। আর এই আয়নিত অবস্থায় থাকার জন্য থার্মোস্ফিয়ারকে কি বলা হয়েছে? আয়োনোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে আর একটা নামকরণ করা হয়েছে কি? আয়োনোস্ফিয়ার। তাহলে এই সমস্ত ঘটনাগুলো কোথায় ঘটছে? তোমার থার্মোস্ফিয়ারে ঘটছে। তাহলে আমরা যে মেরু প্রভা সৃষ্টি হয়, সেই মেরু প্রভার চিত্র আমরা দেখব যে মেরু প্রভা কি ধরনের দেখতে। তাহলে আমরা এখানে বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার মেরু প্রভা। তাহলে মেরু প্রভার আলো হচ্ছে এরকম, অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলে এই ধরনের আলোর প্রভা তোমার দেখতে পাওয়া যায়। তাহলে কোন অঞ্চলে দেখা যায়? সুমেরু এবং কুমেরু অঞ্চলে। তাহলে এটা কোন স্তরে সৃষ্টি হয়? আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। তাহলে মেরু প্রভা কোন স্তরে সৃষ্টি হয়? পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, তাহলে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে তোমার মেরু প্রভা সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা কি পেলাম? থার্মোস্ফিয়ারে বা আয়োনোস্ফিয়ারে তোমার মেরু প্রভা সৃষ্টি হয়। এছাড়া আরও কিছু ঘটনা তোমার এখানে সংঘটিত হয়, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা কি পেয়েছি? উচ্চতা বাড়ার সাথে সাথে দ্রুত উষ্ণতা বৃদ্ধি পায় এবং শেষ সীমান্ত উষ্ণতা কত গিয়ে পৌঁছায়? প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এত উষ্ণতা থাকার জন্য স্তরের নাম কি? থার্মোস্ফিয়ার। আর এই স্তরে কি দেখা যায়? তোমার মেরু প্রভা দেখা যায়। আর সমস্ত পদার্থ আয়নিত অবস্থায় থাকে বলে এটা আয়ন স্তর নামেও পরিচিত। তাহলে এছাড়া আর যে বৈশিষ্ট্যগুলো এখানে রয়েছে সেগুলো আমরা দেখি, সেই বিষয়গুলো কি রয়েছে। তাহলে থার্মোস্ফিয়ারে আর যে ঘটনাগুলো সংঘটিত হয়, সেই ঘটনাগুলো হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারে যে ঘটনা সংঘটিত হয় সেটা হচ্ছে তোমার রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে চলে আসে। তাহলে কোন স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার থেকে। আর এই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে বলেই আমরা টিভি, রেডিও ইত্যাদি দেখতে এবং শুনতে পাই, নচেত আমরা এগুলো করতে পেতাম না। তাহলে থার্মোস্ফিয়ারে রেডিও তরঙ্গ কি হয়? তোমার প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এছাড়া থার্মোস্ফিয়ারে কি করা হয়? এছাড়া থার্মোস্ফিয়ারে আর যে ঘটনা সংঘটিত হয় সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক স্পেস স্টেশন। আন্তর্জাতিক যে স্পেস স্টেশন রয়েছে সেই স্পেস স্টেশনগুলো কোন স্তরে রয়েছে? থার্মোস্ফিয়ারে রয়েছে। তাহলে সেই স্পেস স্টেশনগুলো কোথায় ভাসমান অবস্থায়? থার্মোস্ফিয়ারে। এবং সেইখানে গিয়ে বিজ্ঞানীরা কি করে? তোমার অনেক দিন থাকে এবং সেখানে থেকে গবেষণা কার্য করে থাকে। যেমন ভারতের সুনিতা উইলিয়াম তোমার এই থার্মোস্ফিয়ারে যে ভাসমান স্পেস স্টেশন রয়েছে সেই স্পেস স্টেশনে গিয়ে গবেষণা করে থাকে। তাহলে আমরা যে স্পেস স্টেশন আছে যেটা থার্মোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, সেই স্পেস স্টেশনের চিত্র আমরা দেখে নেব।
তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্পেস স্টেশন, তাহলে আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার স্পেস স্টেশন। তাহলে স্পেস স্টেশন কোন স্তরে ভাসমান অবস্থায় রয়েছে? থার্মোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারে তোমার এটা ভাসমান অবস্থায় রয়েছে। তাহলে এই যে স্পেস স্টেশনের এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সোলার সিস্টেম বা সোলার প্যানেল। এই অংশগুলো এর মাধ্যমে এর মধ্যে যে ব্যাটারি থাকে সেগুলো চার্জ হয় এবং সেই ব্যাটারি থেকে এর মধ্যে যে ইঞ্জিন লাগানো আছে সেই ইঞ্জিনগুলো চলে থাকে। আর মাঝখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি স্পেস স্টেশনের, এইখানে গিয়ে তোমার যে বিজ্ঞানীগুলো যায় সেইখানে এখানে গিয়ে গবেষণা কার্য সংগঠিত করে থাকে। স্পেস স্টেশন, আর এই স্পেস স্টেশন বানিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ মিলে, পৃথিবীর বিভিন্ন দেশ, আমেরিকা, ইউরোপ মহাদেশের কিছু দেশ, রাশিয়া, সকলে একসঙ্গে মিলে তোমার এই স্পেস স্টেশন বানিয়েছে। তাহলে স্পেস স্টেশন কোন স্তরে লক্ষ্য করা যায় বা কোন স্তরে স্থাপন করা হয়েছে? থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারে। তাহলে থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারে তোমার এটা রয়েছে। তাহলে থার্মোস্ফিয়ারে কি রয়েছে? স্পেস স্টেশন। এছাড়া তোমার পিএসএলভি কি আছে? পিএসএলভি, পিএসএলভি রকেট। পিএসএলভি যে কৃত্রিম উপগ্রহ রয়েছে সেই কৃত্রিম উপগ্রহগুলোকে কোন স্তরে স্থাপন করা হয়? তোমার এই থার্মোস্ফিয়ারে। পিএসএলভি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। তাহলে পোলার স্যাটেলাইট যেগুলো আছে সেগুলো কোন স্তরে স্থাপন করা হয়েছে? তাহলে পোলার স্যাটেলাইট তাহলে পোলার স্যাটেলাইট, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে পোলার স্যাটেলাইট যেগুলো রয়েছে অর্থাৎ কৃত্রিম উপগ্রহ রয়েছে, সেই কৃত্রিম উপগ্রহগুলোকে থার্মোস্ফিয়ারে তোমার প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। তাহলে আমরা যে কৃত্রিম যে উপগ্রহ রয়েছে সেই উপগ্রহের চিত্রগুলো দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে পিএসএলভি বা পোলার স্যাটেলাইট যেটা রয়েছে, তাহলে আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি সেই চিত্র হচ্ছে তোমার পিএসএলভি রকেট। কি আছে? পিএসএলভি রকেট। তাহলে পিএসএলভি রকেটের সাহায্যে কি করা হয়? তোমার যে উপগ্রহগুলো উৎক্ষেপণ করা হয় সেই উপগ্রহগুলো তোমার থার্মোস্ফিয়ারে বা এক্সোস্ফিয়ারে প্রতিস্থাপন করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে পিএসএলভি, লেখা রয়েছে পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। তাহলে এই পিএসএলভি রকেট কোন স্তরে প্রতিস্থাপন করা হয়? থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোন স্তরে স্থাপন করা হয়েছে? তোমার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে স্থাপন করা হয়েছে। তাহলে এই হচ্ছে থার্মোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্য।
তাহলে আমরা কি কি পেলাম? এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ সীমান্তে কত উষ্ণতা গিয়ে দাঁড়িয়েছে? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এত উষ্ণতা থাকার জন্য এই স্তরের নাম কি হয়েছে? থার্মোস্ফিয়ার। আর এই উষ্ণতার জন্য সমস্ত পদার্থগুলো কি অবস্থায় রয়েছে? আয়নিত অবস্থায় রয়েছে। এখান থেকে রেডিও তরঙ্গ কি করে? পৃথিবীতে আবার প্রতিফলিত হয়ে ফিরে আসে। পৃথিবী থেকে যে তরঙ্গ পাঠানো হয় সেটা প্রতিফলিত আবার পৃথিবীতে ফিরে আসে। এখানে পোলার স্যাটেলাইট প্রতিস্থাপন করা হয়। আন্তর্জাতিক যে মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে বা মহাকাশ স্টেশন রয়েছে সেটা তোমার থার্মোস্ফিয়ারে প্রতিস্থাপন করা হয়। তাহলে এইগুলো ছিল তোমার থার্মোস্ফিয়ারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে শেষ যে স্তর রয়েছে সেটা হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার। কি রয়েছে? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তাহলে এক্সোস্ফিয়ার কত থেকে? এটাকে আমরা ধরেছিলাম 1000 কিলোমিটার। তাহলে 1000 থেকে 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত তোমার এক্সোস্ফিয়ার রয়েছে। তাহলে 1000 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে? এক্সোস্ফিয়ার। আর এক্সোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয়? বাড়তে থাকে। তাহলে এক্সোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে এবং এক্সোস্ফিয়ারের ওপরের দিকের উষ্ণতা গিয়ে দাঁড়ায় হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। কত ডিগ্রি? প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই সমস্ত স্তরগুলোর মধ্যে সবথেকে উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে সব থেকে উষ্ণতম স্তর কোনটা আছে? এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়? উষ্ণতা বাড়তে থাকে এবং এক্সোস্ফিয়ারের উষ্ণতা কত? 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। আর থার্মোস্ফিয়ারে আমরা কত পেয়েছিলাম? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে সব থেকে উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এছাড়া এক্সোস্ফিয়ারে আর যে ঘটনাগুলো এখানে লক্ষ্য করা যায়, এখানে তোমার জিএসএলভি রকেট, জিএসএলভি যে কৃত্রিম উপগ্রহ রয়েছে সেটা প্রতিস্থাপন করা হয়। জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল, মানে এই রকেটের সাহায্যে জিওস্টেশনারি যে কৃত্রিম উপগ্রহ রয়েছে সেগুলোকে তোমার এক্সোস্ফিয়ারে প্রতিস্থাপন করা হয়। এখানে একটা চিত্রের মতো আঁকা রয়েছে এই কারণে। তাহলে পোলার স্যাটেলাইট স্থাপন করা হয় থার্মোস্ফিয়ারে এবং জিএসএলভি যে রকেট রয়েছে সেটাকে স্থাপন করা হচ্ছে বা কৃত্রিম উপগ্রহ রয়েছে সেটাকে স্থাপন করা হয় এক্সোস্ফিয়ারে। তাহলে আমরা দেখে নিই যে এক্সোস্ফিয়ারে যে জিএসএলভি কৃত্রিম উপগ্রহ রয়েছে স্থাপন করা হয় বা সেই রকেটের চিত্র আমরা দেখে নিই। তাহলে এই হচ্ছে জিএসএলভি যে রকেট রয়েছে, জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। তাহলে এই রকেটের সাহায্যে জিওস্টেশনারি যে কৃত্রিম উপগ্রহ রয়েছে সেটাকে এক্সোস্ফিয়ারে প্রতিস্থাপন করা হয়। আর এর আয়তনটা একটু বড় হয় পিএসএলভির তুলনায়। পিএসএলভি কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। আর জিএসএলভি কোন স্তরে? তোমার এক্সোস্ফিয়ারে। এবং এই রকেটের যে ওজন এবং আয়তন বৃহৎ আকৃতির হয়ে থাকে। তাহলে ভারতে পিএসএলভি এবং জিএসএলভির মাধ্যমে তোমার কৃত্রিম উপগ্রহগুলোকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়ে থাকে। তাহলে এই ছিল তোমার এক্সোস্ফিয়ারের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা। এবার এক্সোস্ফিয়ারের উপরের দিকে আরেকটি স্তর লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার। কি স্ফিয়ার এটা? ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে ম্যাগনেটোস্ফিয়ারে কি হয়, অর্থাৎ সর্বশেষ যে প্রান্ত দিকে সেই স্থানে কি হয়, তোমার সূর্য থেকে যে সৌরঝড়
পৃথিবীর দিকে ধাবিত হয় সেইটা এসে তোমার থেমে যায়, স্তব্ধ হয়। তাহলে সৌরঝড় এসে কোথায় এসে স্তব্ধ হয় বা সৌরবায়ু কোথায় এসে স্তব্ধ হয়? এক্সোস্ফিয়ারের উপরের দিকে যে ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে সেই ম্যাগনেটোস্ফিয়ার অঞ্চলে। আর তাছাড়া কি সংঘটিত হয় এক্সোস্ফিয়ারের উপরের অংশে? আর যে বিষয়টা সংঘটিত হয় এইখানে তোমার পৃথিবীর যে চুম্বকত্ব, সেই চুম্বকত্বের যে শক্তি সেটা শূন্যতে গিয়ে পৌঁছায়। তাহলে এক্সোস্ফিয়ারের উপরে ম্যাগনেটোস্ফিয়ারে যে চুম্বকত্বের শক্তি রয়েছে সেই চুম্বকত্বের শক্তি তোমার শূন্যতে গিয়ে পৌঁছায়। আর সূর্য থেকে যে আলোর ছটা বা সৌরঝড় সেটা তোমার এই ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত এসে পৌঁছায় বা এক্সোস্ফিয়ার শেষ প্রান্ত পর্যন্ত এসে পৌঁছায়। আর এই এক্সোস্ফিয়ার তোমার সাধারণত এক্সোস্ফিয়ার কি হয়? তোমার এক্সোস্ফিয়ার সাধারণত হিলিয়াম আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস দ্বারা গঠিত। তাহলে হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য কোথায় দেখা যায়? এক্সোস্ফিয়ারে হিলিয়াম আর হচ্ছে হাইড্রোজেন। আর থার্মোস্ফিয়ারে কোন কোন গ্যাস দেখা যাচ্ছিল? আণবিক নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেন গ্যাস কোথায় ছিল? থার্মোস্ফিয়ারে। তাহলে উল্কাপিণ্ড এসে কোন স্তরে এসে ধ্বংস হয়? তোমার মেসোস্ফিয়ারে। তাছাড়া আর একটা কোশ্চেন হয় এখানে, উল্কা থেকে যে আলো উৎপন্ন হয় সেই আলো কোন স্তরে উৎপন্ন হয়? উল্কা থেকে আলো উৎপন্ন হয় হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারে, কিন্তু উল্কা ধ্বংস হয় হচ্ছে মেসোস্ফিয়ারে। তাহলে উল্কা ভস্মীভূত হয় কোন স্তরে এসে? মেসোস্ফিয়ারে এসে। কিন্তু উল্কা থেকে যে আলো অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদানের সাথে ঘর্ষণের ফলে যে আলো উৎপন্ন হয় সেই আলোটা কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারে, কিন্তু ধ্বংস হয় হচ্ছে মেসোস্ফিয়ারে। তাহলে আমরা এর যে চিত্র রয়েছে সেই চিত্রটা দেখবো আমরা উল্কাপিণ্ডের। তাহলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি উল্কা। তাহলে উল্কা থেকে আলো উৎপন্ন হয় কোথায়? উল্কা থেকে আলো উৎপন্ন হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারে। উল্কা থেকে আলো উৎপন্ন হচ্ছে থার্মোস্ফিয়ারে, কিন্তু সেই উল্কা এসে ভস্মীভূত হয় কোথায় এসে? তোমার যে উল্কা যে ভস্মীভূত হয় সেটা হচ্ছে তোমার মেসোস্ফিয়ারে। উল্কা ভস্মীভূত হচ্ছে তোমার মেসোস্ফিয়ারে। তাহলে মেসোস্ফিয়ারে উল্কা ভস্মীভূত হয় আর থার্মোস্ফিয়ারে উল্কা থেকে আলো উৎপন্ন হয়ে থাকে। তাহলে এইখানে আমাদের প্রশ্ন হয় যে মেসোস্ফিয়ারে এসে কেন উল্কা ধ্বংস হয়? মেসোস্ফিয়ারের তো সব থেকে শীতলতম স্তর। এর কারণ হচ্ছে থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ারে উষ্ণতা খুব বেশি থাকে। এইখান থেকে উল্কা যে আগুন অর্থাৎ উল্কার যে উত্তপ্ত অবস্থা সেটা খুব বেড়ে যায় এবং উল্কা থেকে আলো নির্গত হয়। আর সেই উত্তপ্ত উল্কা যখন মেসোস্ফিয়ারে আসে হঠাৎ করে তাপমাত্রা অনেক গুণ কমে যায়। আর হঠাৎ করে তাপমাত্রা অনেক গুণ কমে গেলে তোমার উল্কা কি হয়? তোমার ব্লাস্ট করে, অর্থাৎ ফেটে গিয়ে চূর্ণবিচূর্ণ বা ভস্মীভূত হয়। তাহলে কোন স্তরে এসে? মেসোস্ফিয়ারে। আর থার্মোস্ফিয়ারে কি হয়? উল্কা ঘর্ষণের ফলে উষ্ণতার ফলে সেটা আলোতে পরিণত হয়। আমরা যেটা রাতের আকাশে দেখে থাকি যে আলোর একটা ছটা চলে গেল হঠাৎ করে, তাহলে সেটা হচ্ছে তোমার উল্কা। তাহলে সেই আলোর ছটাটা কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ারে। কিন্তু মেসোস্ফিয়ারে এসে সেটা ভস্মীভূত হয়। তাহলে এই ছিল হচ্ছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো। তাহলে আমাদের ক্লাস শেষে এর উপরে আমরা যে বিষয়গুলো পড়েছি তার উপরে যে মাল্টিপল চয়েসের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো পড়ব। তাহলে আমরা দেখি
এখান থেকে যে মাল্টিপল চয়েসের কোশ্চেন রয়েছে সেগুলো কি রয়েছে। প্রথমে কোশ্চেন আমরা গতদিন 9 পর্যন্ত দেখেছিলাম, বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা সব থেকে কম। কি বলেছে কোশ্চেন? বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা সব থেকে কম। তাহলে কি কি আছে এখানে? ট্রোপোপজ রয়েছে, কি রয়েছে প্রথমে? ট্রোপোপজ, মেসোপজ, স্ট্র্যাটোপজ, এক্সোপজ। তাহলে এর মধ্যে কোন অংশে উষ্ণতা সব থেকে কম? সব থেকে কম, তাহলে আমরা পড়েছি একটু আগেই যে কোন অংশে সব থেকে উষ্ণতা কম হবে। সব থেকে উষ্ণতা কম হবে হচ্ছে তোমার মেসোপজে। মেসোপজে উষ্ণতা কত? মেসোপজে উষ্ণতা পেয়েছিলাম আমরা হচ্ছে -90 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রোপোপজে উষ্ণতা আমরা কত পেয়েছিলাম? -80 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্র্যাটোপজে আমরা উষ্ণতা কত পেয়েছিলাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্সোপজ বা এক্সোস্ফিয়ার উষ্ণতা কত ছিল? 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা সব থেকে কম থাকে? মেসোপজে। মেসোপজে উষ্ণতা সব থেকে কম থাকে। তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। তাহলে পরবর্তী যে কোশ্চেন রয়েছে, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? গ্রাম পার ঘন সেমি, ডবসন, বর্গ সেমি, বর্গ মিটার। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হচ্ছে ডবসন এককে। পরীক্ষা আসে কোশ্চেন যে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন এককে হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়। অর্থাৎ এখানে আনসার হচ্ছে অপশন বি, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। তাহলে আমরা এরকম 10-15টা কোশ্চেন করব এবং লাস্টের দিকে কিছু কোশ্চেন আনসার তোমরা সবাই জানাবে পরে। তাহলে এর পরের কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে? বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে? সবাই জানাবে কোন স্তর থেকে ফিরে আসে। তাহলে এখানে অপশনে কি কি আছে? অপশনে রয়েছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। এর মধ্যে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে? তাহলে বেতার তরঙ্গ তোমার পৃথিবীতে ফিরে আসে থার্মোস্ফিয়ার থেকে। আর থার্মোস্ফিয়ারের আর একটা নাম কি আছে? আয়োনোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ার থেকে, অর্থাৎ অপশন ডি, যে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে, তাহলে সেটা কি হবে? থার্মোস্ফিয়ার বা তোমার আয়োনোস্ফিয়ার থেকে। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোন স্তরে অবস্থান করেছে, অবস্থান করে বা কোন স্তরে প্রতিস্থাপন করা হয়? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে আমরা এখানে কি কি অপশন দেওয়া আছে দেখছি। তাহলে এখানে কি অপশন দেওয়া আছে? ওজোন স্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আয়োনোস্ফিয়ারে, ম্যাগনেটোস্ফিয়ারে। তাহলে কোন স্তরে তোমার ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন রয়েছে সেটাকে প্রতিস্থাপন করা হয়? তাহলে আমরা একটু আগেই পড়েছি এটাকে প্রতিস্থাপন করা হচ্ছে আয়োনোস্ফিয়ার, অর্থাৎ অপশন সি হচ্ছে তোমার আনসার। অপশন সি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আয়োনোস্ফিয়ারে প্রতিস্থাপন করা হয়। এর পরবর্তী কোশ্চেন কি আছে? এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর কোনটি? সবাই বলবে। কি আছে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এর মধ্যে কোনটা আনসার হবে সবাই জানাবে। সবাইকে অবগত করা যাচ্ছে যে
প্রত্যেক দিন রাত্রি 8টার সময় তোমার লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসের সঙ্গে তোমার কনসেপ্ট এবং মাল্টিপল চয়েসের কোশ্চেন। প্রথমে আমরা বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা জানবো বা বিস্তারিত জানবো, তারপরে তার উপরে যে মাল্টিপল চয়েসের কোশ্চেন হয় সেগুলো পড়া হবে। তাই সবাই রাত 8টা বাজলেই লাইভে চলে আসবে। এবং এইখানে যে সাবজেক্টগুলো পড়ানো হবে সেগুলো হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, তোমার পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সমস্ত কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, সমস্ত সাবজেক্টের একদম ফাউন্ডেশন হিসাবে পড়ানো হবে। তাহলে প্রত্যেকে 8টার সময় লাইভে অবশ্যই চলে আসবে এবং শেয়ার করে দেবে, কমেন্ট করবে কোনটা পড়ালে ভালো হয় সেইটা। তাহলে এইখানে যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, কোশ্চেনগুলো সবাই আনসার জানাবে। তাহলে কি আছে, বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর কোনটি? কি কি আছে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, অপশন সি। বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। কত ডিগ্রি উষ্ণতা থাকে? 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এক্সোস্ফিয়ারের উষ্ণতা কত পেয়েছিলাম আমরা? 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্মোস্ফিয়ারের উষ্ণতা কত পেয়েছিলাম? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ারের উষ্ণতা কত পেয়েছিলাম? -90 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা আমরা কত পেয়েছিলাম? -80 ডিগ্রি, মানে সর্বোচ্চ সীমান্তে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে উষ্ণতম স্তর কোনটা হচ্ছে? 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার। তাহলে পরবর্তী কোশ্চেন, 15তম কোশ্চেন, মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ওজোন স্তরে, মেসোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে। অর্থাৎ কোন স্তরে তোমার মেরুজ্যোতি সৃষ্টি হয়ে থাকে? তাহলে কি হবে আনসার? তাহলে মেরুজ্যোতি সৃষ্টি হচ্ছে তোমার আয়নোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। তাহলে মেরুজ্যোতি হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, পিএসএলভি বায়ুমণ্ডলের কোন স্তরে স্থাপন করা হয়? পিএসএলভি যে রকেট, যে কৃত্রিম উপগ্রহকে প্রতিস্থাপন করে, সেটা বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিস্থাপন করে? এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখানে দুটো অপশন একই হয়ে গেছে। তোমার আয়নোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার একই স্তর। তাহলে এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, তিনটে অপশনের মধ্যে তাহলে আমরা বলার চেষ্টা করব। এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, আর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এর মধ্যে কোনটাতে তোমার পিএসএলভি যে রকেট আছে সেই রকেটগুলো কৃত্রিম উপগ্রহগুলোকে প্রতিস্থাপন করে? তাহলে অপশন কি হবে তোমার? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। তাহলে এরপরে যে 4টে কোশ্চেন আছে, এই 4টে কোশ্চেন আমি বলে দেবো, আনসারগুলো বলবো না। তাহলে তোমরা সবাই কমেন্টে জানাবে যে এর আনসারগুলো কি হবে। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি কোশ্চেন। জিএসএলভি রকেট বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিস্থাপন করা হয়? তাহলে এর আনসার তোমরা সবাই কমেন্টে জানাবে। এরপরেই এই ভিডিওকে আবার ফের আপলোড করে দেওয়া হবে। তাহলে জিএসএলভি যে রকেট উপগ্রহকে বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিস্থাপন করে? থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। অপশন দেওয়া রয়েছে, জানাবে কমেন্ট করে। তাহলে 1 নম্বর 17 নম্বর কোশ্চেন গেল, বলছি না এগুলো। এরপরে আছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এর কোন স্তরের মধ্যে তোমার ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? তাহলে এটাও জানাবে সবাই কমেন্ট করে।
এরপরে রয়েছে কোন স্তরে উল্কা জ্বলে আলো উৎপন্ন করে? উল্কা জ্বলে আলো উৎপন্ন করে কোন স্তরে? তাহলে 19 নম্বর কোশ্চেন, মেসোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ার আছে, ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে। তাহলে কি আছে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এর মধ্যে আনসার কোনটা হবে সেটা কমেন্ট করে জানাবে। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে নৈশদ্যুতি মেঘ বা নকটিসেন্ট মেঘ দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে নৈশদ্যুতি মেঘ বা নকটিসেন্ট মেঘ দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কোন স্তরে দেখা যাবে? তাহলে এগুলো যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করব। আগামীকাল রাত্রি 8টাতে তোমার পলিটিক্যাল সায়েন্সের ক্লাস চলে আসবে। আর পলিটিক্যাল সায়েন্সের 1 থেকে 395 যে অনুচ্ছেদ রয়েছে আমরা প্রত্যেকটা অনুচ্ছেদ ব্যাখ্যা সহ পড়ে যাব এবং তার থেকে কি কি মাল্টিপল চয়েস কোশ্চেন হয় ঠিক ভূগোলের মতোই পড়া হবে। পরপর ক্লাসগুলো আসতে থাকবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। ধন্যবাদ।